তালের ধ্বনিতে নাম দানে প্রেম দানে জগৎ মাতিয়ে দিল। এমন একটি দেশ নাই বর্তমানে, এমন একটি দেশ নাই যে দেশের মানুষ হরিনাম করে না। হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে কৃষ্ণদা আপনি মাইকের সামনে দাঁড়িয়ে যে কথাটা বললেন, তাহলে আপনাকে প্রশ্ন করতে পারি, আচ্ছা কটা দেশের মানুষ আজ বর্তমানে হরিনাম আশ্রয় করে আছে? সংখ্যা বিচার করে দেখা যাচ্ছে তথ্যগত দিক দিয়ে 174 প্লাস, মানে 174টি দেশের মানুষ হরিনাম তো আশ্রয় করেছে, তারও অধিক দেশ। এবং শুধু হরিনাম তারা করে না, কথাটাকে অন্যভাবে নেবেন না, এখানে কাউকে কিন্তু ঠুকে কথা বলা হচ্ছে তা নয়, নিজের গায়ে মাখিয়ে নেবেন না, এই জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে। দেখুন পাশ্চাত্য দেশ মানে কি, তাদের জাতীয় সঙ্গীত আলাদা, তাদের জাতীয় পতাকার রং আলাদা, তাদের রুচি আলাদা, তাই তো সবকিছুই আলাদা। কেননা দেখুন এইভাবে আমি বোঝাতে চাই, আজকে দেখুন বিদেশের লোকেরা যখন ছেঁড়া জিন্সের প্যান্ট পরছে, তাদের কিন্তু কেউ বলছে না তুমি গরিব, তুমি হিন্দরিদ্র কাঙাল, অর্থ দিয়ে কিনেছে, অথচ হিন্দরিদ্র কাঙাল কেউ কিন্তু বলছে না ছেঁড়ার জন্য। কিন্তু আজকে সেই ছেঁড়া ওই জিন্সের প্যান্টটা এখানে ধরুন ছেঁড়া আছে, ওখানে ছেঁড়া আছে, আজকে এই গ্রামে যদি কেউ কিনে, ধরুন 10,000 টাকা দাম, কিনে যদি পরে দেখবেন সবাই আমরা বলবো ইস এরকম ছেঁড়া প্যান্ট কেউ কেনে? হিন্দরিদ্র কাঙালিরা এই সময় ছেঁড়া, এখন তোমার অর্থ আছে, সেই আছে, তুমি কেন এরকম প্যান্ট পরবে, ভালো একটা প্যান্ট পরো। মনে রাখবেন জায়গার জিনিস জায়গাতে শোভা পায়। যেটা ব্রিটেনের মর্যাদা সেটা ভারতবর্ষ নয়, যেটা ভারতবর্ষের মর্যাদা সেটা ব্রিটেন নয়। কিন্তু দেখুন আজকে ব্রিটেনবাসী, আমেরিকাবাসী, তা এমনকি আফ্রিকার জঙ্গলের নিগ্রো জাতি যারা একটা সময় কাঁচা মাংস খেত, তারা আজকে প্রসাদ ভোজি, প্রসাদ পায় আর হরিনাম করে। এই জায়গাটা ভাবা দরকার, কতটা মর্যাদা দিয়েছে। আজকে তারা কাছা দিয়েছে, এর কাছা দেওয়া তো এদের মানে পোশাক পরিচ্ছদ নয়, তাই না? এই জায়গাগুলো ভেবেছেন? আজকে আমরা কাছা দিতে লজ্জা পাই। দেখবেন কাছা দিলে অল্প বয়সের ছেলে যদি কাছা দেয় না, তার ভেতরে একটা ভাব, জানি না এগুলো কে প্রচার করেছে, কে মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বলছে কাছা দেওয়া মানে হচ্ছে পুরুষত্ব চলে যাবে। কে বলেছে আপনাকে? কে বললো আপনাকে এইসব কথাবার্তা? হরে কৃষ্ণ, এ তো ঐতিহ্য। আপনি কাছা দিয়ে চলবেন। আমি আপনাকে একটা কথা বলি, প্যান্ট শার্ট পরে চলে যে সম্মান পাচ্ছেন, কাছা দিয়ে একবার চলবেন। আমি বলি কোন সময় চলবেন, বিশেষ করে রাত্রে। এই আমরা রাত বেরাতে চলি না পথে, আমাদের মতো রাত বেরাতে কেউ চলে না। ধরুন এখানে কীর্তন সমাপ্তি হবে 2টোর সময়, এখান থেকে বেরোতে বেরোতে 3টে, পথটা অনেকটা শূন্য থাকে, মাত্র 4টে বাজতে গেলে তখন বাজার হাট যারা করে, হাট যারা করে তারা হয়তো মালপত্র নিয়ে সাইকেল করে যাচ্ছে। কিন্তু এই সময় যখন আমাদের পুলিশ গাড়ি দাঁড় করায়, যখনই তাকে তিলক সেবা করে আছে আর একদম ধুতি পরে আছি, হাত জোর করে বলছে হরে কৃষ্ণ, কীর্তন করে ফিরলেন। মর্যাদাই আলাদা। কে বলেছে আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে? কত ছেলেরা আছে কাছা দিয়ে চলে। আবার অনেকে বলে কাছা দিলে বউ যদি পছন্দ না করে। মনে রাখবেন, আজকে আপনি ইস্কনে যান, দেখবেন ইস্কনে যখন আরতি হয়, পাশে যে দাঁড়িয়ে থাকে মেয়েগুলো, প্রত্যেকটা মেয়ে সুন্দরী দেখতে, বেশিরভাগ 100-র মধ্যে 90 জন সুন্দরী, 10 জন হয়তো কুৎসিত। আপনি চোখ ফেরাতে পারবেন না। কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, আমাকে দিয়ে বলি, আমি হয়তো গিয়ে আরতি দেখতে গিয়ে মেয়েগুলোর দিকে তাকিয়ে আছি, কিন্তু মেয়েগুলো একবারও আমার দিকে তাকায়নি। ওদের দৃষ্টিটা কিন্তু আরতির দিকে। কি বুঝলেন? বুঝতে পেরেছেন? ওরা যেভাবে দিয়েছে আমি সেভাবে দিতে পারছি। তা হরিনাম শুধু করলে হবে না, নিয়ম মেনে হরিনাম করতে হবে। পদ্ধতিগত দিক দিয়ে আমাদের ভুল আছে। আমরা হরিনাম করি বটে, কিন্তু পদ্ধতি আমাদের ঠিক নেই। কি পদ্ধতি? ওই যে বললো প্রসাদ ভোজি। হরিনাম করলে যদি প্রসাদ ভোজি হওয়া যায়, তার মানে কি হলো? তা হলো যে তুমি যদি আমার প্রভু হও আর আমি যদি তোমার দাস হই, আমি তোমাকে না দিয়ে খাই কেমন করে? একটু জলপান করতে গেলেও তো আমার মন বলবে তোমারও তো তৃষ্ণা পেয়েছে, তা তুমি একটু পাও। তা তিনি তো আবার এমনি পান না, তাকে আমার নিবেদন করতে হয়। তা এই জায়গাগুলো আমাদের চর্চার প্রয়োজন। তারপর তো কীর্তন, তারপর তো মহাভারত রামায়ণ। তা এই জায়গাগুলো চর্চা না করলে জানবেন ওই জায়গাগুলো আমরা ধরতে পারবো না। তাই এক কথা শেষ করি, শিক্ষামূলক কথা শেষ। এতিনে ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর,
এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর চোখে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল নানায় আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো হরি বলবো বলে ধরা এলাম হরি বলায় আর হলো না গো হরি বলবো বলে ধরা গেলাম আমার হরি রাজালে হলো হরি বলবো বলে ধরা গেলাম আমার ভাগ্যে হলো না গো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর চোখে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল কহে প্রেমানন্দে এমনও গৌরাঙ্গে রতিনা জনমিল মোর রতি মানে সবাই জানে যারা জানেন না তারা মন দিয়ে শুনুন যারা জানেন মিলিয়ে নিন ঠিক বুঝেছি কিনা রতি মানে ভালোবাসা মতি মানে মাথা তাহলে কি দাঁড়ালো মানে নিতাই গৌড় পাঁচ পদ্মে আমার মাথাটা নোয়ালাম না আর নিতাই গৌড়ের প্রতি আমার ভালোবাসা জন্মালো না এটা আক্ষেপ আর এই আক্ষেপ নিয়ে আমি জগৎবাসীর উদ্দেশ্যে গাইব যতদূর পর্যন্ত এই ধ্বনি যায় যারা যারা শুনছেন সবাই শুনুক সবাই জানুক আমাদের করণীয় কি জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই নিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি জগৎবাসী ভজ নিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী 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 গৌর হরি জগৎবাসী পুরুষ নারী হরি জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর 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 হরি এতির ভুবন আনন্দে ভরিল জটিল মঙ্গল সুহে কহে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিমতি জনমিল নাম। আজকে সভার মধ্যে যারা এসেছেন বক্তা হয়ে বিষয় আস্বাদনের আগে যেটা করণীয় আমায় করতে হবে সভাতে যারা এসেছেন প্রত্যেককে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণ ধুলি মানে পায়ের ধুলা বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম হ্যাঁ মালাগুলো আগের গুলো পরে উত্তর দেব এখন হরি এইদিকে এইদিকে তাহলে সবার পায়ের ধুলো মাথায় নিয়েছি মানুষ এবার আস্বাদন কি হবে গতকাল আপনারা যারা সভাতে ছিলেন এই সময়ে আস্বাদন করেছিলেন আমি এসে যতটুকু শুনেছি যা বুঝেছি তাতে চৈতন্য চরিতামৃত গ্রন্থ যার শ্রীমুখ থেকে শুনে কবিরাজ গোস্বামীপাদ লিখেছিলেন 7 বছর সময় লেগেছিল গ্রন্থ তৈরি হতে রাধাকুণ্ডে বসে লিখেছিলেন তিনি হলেন আমাদের রঘুনাথ দাস গোস্বামী তা রঘুনাথ দাস গোস্বামী জীবনী কথা গতকাল আপনারা শুনেছেন তা আমি একটা কথা বলি প্রশ্ন নয় ভাবুন কথাটা আমাদের ঘরে ঘরে কুটিরে কুটিরে ভগবত সেবা আছে আসন আছে তাতে ঠাকুর বসানো আছে আর দেখবেন প্রত্যেক ঘরেই আসন করি এই 6 গোস্বামীপাদের চিত্রপট মানে ছবি বসানো আছে 6 গোস্বামীপাদ মানে রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদ রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ জীব গোস্বামীপাদ
গোপাল ভট্ট গোস্বামী পাদ আর রঘুনাথ দাস গোস্বামী পাদ। তা এই যে 6 জনের মধ্যে আমার প্রশ্নটি হলো, এই 6 জনের মধ্যে কজন বাঙালি আর কজন অবাঙালি? জ্ঞান উঠছে, একটু কমিয়ে দিন বর্দা দাদা, জ্ঞান উঠছে, জ্ঞান একটু কমিয়ে। হ্যাঁ হ্যাঁ, না জ্ঞানটা কমাতে হবে। উপরের সুইচে উপরের দিকে হাত দিন। না কমেনি, এবার কমেছে। তা যে কথা বলছিলাম, বলুন একজন বলুন, কজন বাঙালি আর কজন অবাঙালি? জানি না, আলোচনা হয় না এইসব নিয়ে। শুনুন মন দিয়ে, তাহলে কজন বাঙালি আর কজন অবাঙালি বলে দিই। বাঙালি হচ্ছে 5 জন, একজন হচ্ছে অবাঙালি। অবাঙালি যে বৈষ্ণব, তার কি নাম? তার নাম হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামী। তিনি কে না, তিনি হলেন তামিল ব্রাহ্মণ। তার ঘরের ঠাকুর হচ্ছে লক্ষ্মী জনার্দন। সেই যার ঘরের ঠাকুর, বংশের ঠাকুর লক্ষ্মী জনার্দন, আপনি বলুন তো, আপনার বংশের ঠাকুর ছেড়ে আপনি অন্য ঠাকুর ভজবেন? নিশ্চয়ই না। যার জন্য অনেকে বলে না, আমার এটা বংশের কুলের ঠাকুর গো, এ আমার কুলের ঠাকুর। সব ঠাকুর আছে, কিন্তু কুলের ঠাকুর আমার বংশের ঠাকুর, এই ঠাকুরের আমার প্রাণ, বলে না? জানবেন, যার প্রাণ লক্ষ্মী জনার্দন, সেই রঘুনাথ ভট্ট গোস্বামী চৈতন্যদেবের কাছে নিজেকে বিকিয়ে দিলেন। এখানে একটি শ্লোক আছে, শ্লোকটা শুনুন। এই হচ্ছে কীর্তন। কীর্তন না, মনে রাখবেন, আসলে কিছু কিছু মানে বক্তার জন্য আজকে কীর্তনটা এমন একটা পর্যায়ে চলে গেছে, হরে কৃষ্ণ, পর্যায়ে চলে গেছে, যার জন্য মানুষ অধৈর্য হয়ে গেছে। ধৈর্যচ্যুত হয়ে কি হয় মানুষ? যেমন ধরুন, আমি বোঝাবার জন্য আপনাদের বলি, তখন আমি কীর্তন করছি, দুজন একজন উঠে গেল, অনেকে উঠে গেছে, দুজন কেন, অনেকেই উঠে গেছে। এখন উঠে গেল, এখন আমার ধারণা হলো তাহলে কীর্তন ভালো হচ্ছে না। তাহলে কীর্তন যখন ভালো হচ্ছে না, উঠে যাচ্ছে, তাহলে একটা কাজ কর। বলে কি কাজ কর? দলের মধ্যে ইশারা ইঙ্গিত হয়ে যায়। তাহলে কাজ কর, একটা ভজন গেয়ে দে, রাধে রাধে জপা কর, জপ। মানে বলা নাই কওয়া নাই, মানে যে জানো তো প্রকারে গানটা জমাতে হবে। সে কি আপনি নিজেই ধৈর্যচ্যুত, আপনি নিজেই অধৈর্য হয়ে পড়লেন, ওই যে শ্রোতা উঠে গেল বলে। হরে কৃষ্ণ, এগুলো মাথায় রাখতে হবে। কীর্তন হচ্ছে ভজন, একটা সাবজেক্ট, কোথা থেকে কোথায় যাচ্ছে, কেন কোথায় কি যাচ্ছে, এগুলোকে ভালো করে নজর রাখতে হবে, গ্রামের মঙ্গলের জন্য দিতে হবে। তাই হ্যাঁ। তা আজকের সমাজে যারা এসেছেন, প্রত্যেকে ভালো করে মন দিয়ে শুনুন। তারপর আপনাদের যে বাসনাটা আছে, আমাকে বলা হয়েছে এই ইউটিউব চ্যানেল, কারা কারা এসেছেন আগে বলুন আমাকে। 3টে দেখতে পাচ্ছি, 3টে না 4টে। কারা কারা এসেছেন উঠে দাঁড়ান, বলুন, নাম বলুন, চিৎকার করে বলুন, কি নাম? হ্যাঁ বাবা রে, ওয়েট আছে আপনার, আপনার কি নাম বলুন, উঠে দাঁড়ান। হ্যাঁ মুরলী না, আপনার চ্যানেলের কি নাম? মুরলীধর। বাহ, খুব ভালো নাম। আপনার কি নাম? উঠে দাঁড়ান। বাংলা কীর্তন দুনিয়া, বাহ দারুণ। আপনার কি নাম? হ্যাঁ বেশ, 4 জন আছেন তাই তো? 4 জন না 3 জন? 4 জন। 4 জনের কাছে আমার বিশেষ একটা অনুরোধ আছে। সেই অনুরোধটি হলো, কীর্তন চলাকালীন, এটা লাইভ অনুষ্ঠান, কিন্তু লাইভ অনুষ্ঠানে অনেক কিছু বলা হয়, অনেক কিছু করা হয়, সেগুলো কাটসাট করে আপনারা তৈরি করে ছাড়বেন। সব কথা ছাড়া উচিত নয়, কারণ অনেক কথা পরিবেশ অনুযায়ী বলতে হয় আমাদের। এখন ওই রেকর্ডে শুনলে বোঝা যায় না যে এই কথাটা কেন ওখানে বলা হলো, বুঝতে পেরেছেন? এবার একটা কথা আপনাদের বলি, আজকে কীর্তনের পর হয়তো আমাদের এখানে ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছে এবং আমার বয়সীও যারা আছে, একটা মনের আনন্দ উৎসব যখন আমাদের সমাপ্তি হয়ে যাচ্ছে, একটু হই হুল্লোড় করি, একটু নাচি, একটু গাই, হতে পারে। আমি অস্বীকার করছি না, অমর্যাদা করছি না, করুন, কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু তখন বন্ধ থাকবে, ওটা কিন্তু তোলা যাবে না। আর এই যে কথাগুলো বললাম, এগুলো কেটে দিতে হবে। আমি যদি দূর থেকে বুঝতে পারি এগুলো রাখা হয়েছে, তাহলে সব নাম বলে দিলেন, আমার ঠিক চর আছে, পেয়ে যাব। পেয়ে গেলে একদম আপনারা কখনো আর কোথাও গিয়ে কারোর, আমার না শুধু কারোরটাই আর রেকর্ড করতে পারবেন না।
এটা মাথায় রেখে মর্যাদা রেখে করবেন, ঠিক আছে? এটাই আমার অনুরোধ, আর কিছু না। আমি কিন্তু টাকা পয়সা চাই না, শুধু একটা ডিসিপ্লিন মানতে বলেছি, নিয়ম। তা চলুন, আনন্দ। তা কি বললাম, এইদিকে রঘুনাথ ভট্ট গোস্বামী চৈতন্য পাদপদে নিজেকে বিকিয়ে দিলেন, বংশের ঠাকুর ছেড়ে দিলেন। কেন? শুনুন কি বলছে, মন দিয়ে শুনুন। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাধীনক্রম করৈ কবলীকৃতস্য দুর্বাসন নিগদিতস্য নিরাশ্রয়স্য চৈতন্যচন্দ মম দেহি পদাবলম্বন। মন দিয়ে শুনুন কথার কি অর্থ। আপনাদের এই গ্রামে জলাশয় আছে, এক হোক, দুই হোক, তিন হোক, আছে? আমার প্রশ্নটা হলো, এই যে জলাশয় আছে, সব জলাশয়ের গভীরতা কি সমান? নিশ্চয়ই না। তেমনি এই যে আমরা এত সংসারী মানুষ এখানে জড়ো হয়েছি, আমি যে বক্তা, আমিও তো সংসারী। তা আমরা যে এই সংসারী মানুষেরা জড়ো হয়েছি, আমাদের সংসার দুঃখ সবার কি এক? এক একজনের এক এক রকম ধারা, কিন্তু দুজনাই কিন্তু আমরা, দুজন ধরে বলি, এই দুজনাই কিন্তু আমরা দুঃখ সাগরে পড়ে আছি। যার জন্য হচ্ছে সংসার ও দুঃখ জলদৌ, এই দুঃখ জলসাগরে আমরা সবাই কিন্তু পড়ে আছি। শুধু পড়ে নেই, পতিত হয়ে গেছে। আবার আক্রমণ করেছে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ আক্রমণ করেছে। আক্রমণ করে ছেড়ে দেয়নি। জানবেন, বাঘও হরিণকে আক্রমণ করে, করে হয়তো দেখা গেল থাবা দিয়ে ছেড়ে দিল। হরে কৃষ্ণ। হয়তো কিছুদিন অসুস্থ হয়ে রইল, তারপর আবার সুস্থ হয়ে গেল, প্রাণে বেঁচে গেল। তা কিন্তু করে না। কি করছে নিত্য? দুর্বাসনা নিগড়িতস্য, মানে ওই জলাশয়ে পড়ে আমাকে ওই কাম ক্রোধ আক্রমণ করার দরুন দুর্বাসনা আমার বাসা বেঁধেছে। বাসা বেঁধেছে মানে ছেড়ে দেয়নি, আমাকে প্রতিদিন নিগড়ে দিচ্ছে। নিগড়ে দিচ্ছে মানে, আমরা ছেলেরা যেমন স্নান করে উঠে ভিজে গামছা নিগড়ায়, আমরা মেয়েরা যেমন স্নান করে উঠে ভেজা কাপড়টাকে নিগড়ায়। নিগড়াতে গেলে কতটা আপনারা শক্তি প্রয়োগ করেন, না হলে তো জলটা চুয়ে পড়বে না, তাই না? এইরকম 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 আমাদের সকলকে দুর্বাসনা নিগড়িতস্য, নিগড়ে দিচ্ছে। নিরাশ্রয়স্য, মানে আশ্রয় নেওয়ার মতো কোনো স্থান পাচ্ছি না। তখন চৈতন্য চরিতামৃত শাস্ত্র আমাকে আপনাকে বলছে, আসুন, আশ্রয় নেওয়ার মতো স্থান আছে। বলে কোথায়? চৈতন্য চন্দ্র মম দেহি, মানে আমার দেহ, পদাবলম্ব মানে আমার দেহ আমি সমর্পণ করলাম, আমি আশ্রয় নিলাম। কার আশ্রয় নিলাম? ভগবান চৈতন্য দেব। মানে কলিযুগে শাস্ত্রগত বিচারে ভগবান হচ্ছেন চৈতন্য গোসাই। বোঝা গেল? এবার শ্লোকের ভাবার্থ যখন জানলাম, এবার বলবো এই চৈতন্যদেবের গুণাবলী। সবাই মিলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন করুন। খুব সহজ কথা। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহানি। 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 অভয়নাথ শরণ ভার হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অনাথ শরণ ভুবন হরণ। প্রতিদি পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহানি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহানি। করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেম পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেম পারাবার। দীনজন প্রতি করুণায় পার। করুণা সিন্ধু প্রেম পারাবার, দীনজন প্রতি করুণা ধাপার। প্রেমে ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার। হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজনতা পোহানি।
জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জানতা পোহারে কোষিত কাঞ্চন কান্তি কলেবর ঘোষিত কাঞ্চন কান্তি কলেবর কোষিত কাঞ্চন কান্তি কলেবর ঘোষিত কাঞ্চন কান্তি কলেবর ভুবন মোহন রূপ মনোহর ভুবন মহান রূপ মনোহর বন্দে চরণে যার বিশ্ব চরাচর বন্দে চরণ যার বিশ্ব চরাচর আমি বন্দি চরণ দিয়ে নয়নে বাড়ি জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জানতা পোহারে জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জানতা পোহারে সবাই মিলে একবার প্রেমানন্দে বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় এদিকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয় ভগবান অবতরী অবতার নয়, ভুল করবেন না। চৈতন্য দেবের দেহ থেকে, যার দেহ থেকে অবতার সৃষ্টি তাকে বলে অবতরী। অবতার আর অবতরীর মধ্যে ফারাকটা বুঝতে পেরেছেন? অবতরী হলো সাক্ষাৎ পরম ব্রহ্ম, বেদ যাকে বলছে পরম ব্রহ্ম। তা পরম ব্রহ্ম কাকে বলেছে? শ্রীকৃষ্ণ। ঠিক একইভাবে আমাদের কাছে কলিযুগে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য। শাস্ত্র বিচার, কোন শাস্ত্র গ্রন্থে বলা আছে যে গৌর আমার ভগবান? শ্রীমদ ভাগবত, গর্গবাক্য ভাগবতে লিখি, পদাবলিতে আছে। এই মুহূর্তে এই সভাতে বসে বৈষ্ণব পদাবলী ছাড়া তো কীর্তন হয় না, মন গড়া কথা দিয়ে কীর্তন হয় না। তা বৈষ্ণব পদাবলী আস্বাদন করুন। যে পদাবলীতে গাইছে বৈষ্ণব পদকর্তা, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, 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 এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তা নেবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ও ব্যথা, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা। ও ভক্ত বিনা নাহি জানে অন্য, ভগত বিনা নাকি জানে অন্য, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। দাপরিতে শ্যাম কলিতে চৈতন্য নাম। আস্তে 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 আস্তে। একটা কথা আপনাদের বলি, বাহ, বাহ, খুব ভালো লাগলো। যখনই ভগবানের নাম বলা হলো, তত্ত্ব বলা হলো, তখনই শঙ্খধ্বনি হলো। একটা কথা আপনাদের বলি, ভালো না লাগলে বলবেন, হ্যাঁ ভালো না লাগলে বলবেন। বৈষ্ণব পদাবলী শুনুন, মন গড়া গান তো শোনেন না, তেমনি বৈষ্ণব পদাবলী শুনুন। মহাজনী পদ কি সুন্দর লিখেছে, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। গর্গ বাক্য ভাগবতে লিখি, সেই কথা গর্ব বাক্য ভাগবতে লিখি, সেই কথা গর্গ বাক্য ভাগবতে লিখি, সেই কথা গর্ব বাক্য ভাগবতে লিখি। চিতে করি অনুমান, ও শ্যাম হইল গৌরাঙ্গ, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ। আমার রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জনু। আস্তে আস্তে আস্তে। সব কথা যে সবাই বুঝি তা নয়, আমিও এই কথা বুঝতাম না। আমি আমাকে দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। আমার কীর্তন জগতে অনেক বছর হলো, কিন্তু আমার বয়স সময় যখন 23 বছর, তখন আমার গুরুদেব আমাকে কৃপা করে কথাগুলো জানালেন। এই কৃপা ছাড়া হয় না। তা গুরুদেব আমাকে বলছে, হ্যাঁ রে, এই জায়গাটা যে বলিস সভা মধ্যে দাঁড়িয়ে, অন্তরেতে শান্তনু বাহিরে গৌরাঙ্গ জনু, এই জনু কথার অর্থটা কিছু বুঝিস? জনু মানে কি? আমি বললাম, জনু মানে বুঝলাম না। বলে শোন, এটা হলো ব্রজবুলি ভাষা।
আজ থেকে বহু বছর পূর্বে, আনুমানিক ৫,৫০০ বছর আগের কথা, ব্রজধামে এই ভাষায় কথা বলা হতো। একে বলে ব্রজ বুলি। জনু মানে যেন। জনু মানে বলুন কি বললাম? জনু মানে যেন। অন্তরেতে শ্যামতনু, যেন বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যামতনু, বাহিরে গৌরাঙ্গ জনু। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহা কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা। রাই সঙ্গে খেলইতে, কুঞ্জ বনে বিলসিতে। রাই সঙ্গে খেলো জিতে, কুঞ্জ বনে বিলসিতে। রাই সঙ্গে খেলইতে, কুঞ্জ বনে বিলসিতে। রাই সঙ্গে খেলো জিতে, কুঞ্জ বনে বিলসিতে। শ্যামামার অনুরাগে গৌরতনু হইলা। শ্যাম অনুরাগে গৌরতনু হইলা। শ্যামামার গৌরতনু হইলা। আমি গৌরতনু হইলা। গৌর অবতার আহা, যত যত অবতার, মুক্ত প্রেম করুণার। যত যত অবতার মুক্ত প্রেম করুণার। যত যত অবতার গৌরব অবতার স্বামী অনুরাগে গৌরতনু হইলা। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। আবার না কহিলে মনে বড় তাপ। এ কথা না কহিলে মনে বড়তা। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দয়ে ধরি। চিতে অনুমান করি গৌরাঙ্গনি দয়ে ধরি। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দয়ে ধরি। চিতে অনুমান করি গৌরাঙ্গনি দয়ে ধরি। ঠাকুর নরহরি করয়ে বিলাপ। নর করি কর যে বিলাস। আমি কানে কহি বিবরণ। আমি কানে কহি বিবরণ। আমি কানে কহি বিবরণ। আমি কানে কহি বিবরণ। শুনিবে বা কোনে জন, না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন। কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোন জন। কানে কহি বিবরণ। কর যে বিলাপ নর হরি। করয়ে বিলাপ। নরহরি কর যে বিলাপ। নরহরি ঠাকুর, এই নরহরি ঠাকুর হলো লোচনদাস ঠাকুরের মন্ত্র শিষ্য, শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর। দেখবেন আপনারা অনেক সময় আরতি কীর্তনে কথাটা বলে থাকেন, আরতি করে নরহরি গোড়া চাঁদের বদন হেরি। আরতি করে নরহরি গোড়া চাঁদের বদন হেরি। এই যে আরতি করে নরহরি গোড়াচাঁদের বদন হেরি, এই নরহরি ঠাকুরের পদ। মধুমতি আরেকটা কথা বলি, দাঁড়া, আরেকটা কথা মনে পড়ে গেল। এই নরহরি ঠাকুরকে ব্রজের মধুমতি সখী, মধুমতি সখী এবার নরহরি ঠাকুর, যার জন্য চৈতন্যদেব যখন দাঁড়াতেন তার বামে দাঁড়াতো কে? গদাধর। আর দক্ষিণে দাঁড়াতো কে? এইদিকে দক্ষিণে দাঁড়াতো গদাধরের মতো ভাব নিয়ে মধুমতি সখী। কখনো কখনো গৌরামা ঢলে পড়তেন গদাধরের গায়ে, কখনো কখনো আবার ঢলে পড়তেন মধুমতি সখীর গায়ে, মানে নরহরি ঠাকুরের গায়ে। সেই নরহরি ঠাকুরের সেবিত বিগ্রহ গৌর সুন্দর। এখনো যদি কারো দর্শনের ইচ্ছা হয়, শ্রীখণ্ড বলে যে জায়গাটি আছে, জেলা বর্ধমান শ্রীখণ্ড, ওই শ্রীখণ্ডে গেলে আপনি নরহরি ঠাকুরের সেবিত বিগ্রহ গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। সেই নরহরি ঠাকুর আমাকে আপনাকে প্রমাণস্বরূপ বলে দিল, চৈতন্যদেব কিন্তু ভেবো না অবতার, অবতরী, মানে সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য। যার থেকে অবতারের সৃষ্টি। তা সেই ভগবান চৈতন্যদেব শ্রীমুখে এই লীলা বলেছেন। কি লীলা আস্বাদন করব? আজকের লীলা হলো, সহজে বলি, গোপাল প্রকট। কোথায় হয়েছে? আসতে। আচ্ছা, আপনারা কারা কারা শুশুনিয়া পাহাড় গেছেন? বাঁকুড়া, এই গ্রামে যারা আছেন, কারা কারা বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় গিয়েছেন? আপনি হাত তুলুন। হাত তো ওরকম দেখালে হবে না, হাতটা তুলতে হবে, এইটুকু তুলুন। আপনি গিয়েছেন শুশুনিয়া পাহাড়। আচ্ছা, শুশুনিয়া পাহাড় যদি গেছেন, তাহলে একটা প্রশ্ন আপনাকে করতে ইচ্ছে হয়। সেই কথাটা হলো, মন দিয়ে শুনুন, শিক্ষামূলক কথা। এটা সময় পাস করবার জন্য কথা বলছি না, শিক্ষামূলক কথা। যে কোনো পাহাড়ের একটা আকৃতি আছে, সেটা আপনি পাহাড়ে উঠলে বুঝবেন। পাহাড়টাকে যদি আপনি দূর থেকে
লক্ষ্য করেন তখন আপনি আকৃতিটা বুঝতে পারবেন। শুশুনিয়া পাহাড়ের আকৃতি কেমন? শুশুনিয়া পাহাড়ের আকৃতি হচ্ছে, যদি কখনো যান দূর থেকে দেখবেন, পাহাড়ে ওঠার আগে শুশুনিয়া পাহাড়কে ভালো করে আগে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। একটি হাতি শুয়ে থাকে দূর থেকে যেমন দেখে, শুশুনিয়া পাহাড়ের আকৃতি তেমন। শুধু তাই না, এই যে আপনারা পুরী ঘোরেন, পুরীরও একটা আকৃতি আছে। এই আকৃতিটা আপনি কিভাবে বুঝবেন? মানে পুরীর আকৃতি দেখতে গেলে আপনি তো দূর থেকে দেখলে সমতল ভূমিতেই দাঁড়িয়ে আছেন, তো কিভাবে বুঝবেন? সবই তো সমান মনে হবে। পুরীর আকৃতি দেখতে গেলে আপনাকে উঁচু জায়গায় উঠতে হবে, উঁচু জায়গায় উঠতে হবে, মানে উড়োজাহাজে থাকতে হবে। উড়োজাহাজ থেকে যদি আপনি এভাবে তাকিয়ে থাকেন, তাহলে পুরীর আকৃতি কেমন? বলছে পুরী ধামের আকৃতি হলো শঙ্খের ন্যায়। এইদিকে কথার দিকে মন রাখুন, খুব শিক্ষণীয় কথা। শঙ্খের ন্যায়, ওই যে বাড়িতে আপনাদের শঙ্খ ব্যবহার করেন না, বাজাতে গেলে করেন, তারপর জলশঙ্খ ব্যবহার করেন। শঙ্খের আকৃতিটা কেমন হয়? একটু বাঁকানো, ঢেউ খেলানো। এই শঙ্খের আকৃতি যেমন, পুরী, গোটা পুরী ধামের আকৃতি তেমন। যার জন্য পুরী পরিক্রমা করতে গেলে সাধু সন্ত বৈষ্ণবের যখন অনুষ্ঠান সূচি ছাপায়, তখন সেখানে দেখবে লেখা থাকে অমুক তারিখ শঙ্খ পরিক্রমা। প্রথমে আমারও ধারণা ছিল যে শঙ্খকে মাঝখানে রেখে চারিদিকে ঘুরে বেড়ানো। তা আমার গুরুদেব আমাকে বললেন, বোকা, তা নয়। শঙ্খ পরিক্রমা মানে পুরীর আকৃতিটা হচ্ছে শঙ্খের ন্যায়। বুঝতে পারলাম? বোঝা গেল? তা এই যে এই চৈতন্যদেব শ্রীমুখে বলেছে গোপাল প্রকট লীলা। এই গোপাল প্রকট কোথায় হয়েছিল? মনে রাখবেন, প্রত্যেকটা পাহাড়ের একটা আকৃতি আছে। তা এই যে পাহাড়ের কথা বলবো, এই পাহাড়টা ভৌগোলিক বিচারে হয়তো বড় পাহাড় নয়, কিন্তু ভক্তি রাজ্যের সব থেকে বড় পাহাড়ের নাম গোবর্ধন পাহাড়। আমি কিন্তু ভূগোলের কথা বলছি না। এশিয়া মহাদেশ বলুন, ইউরোপ কান্ট্রি বলুন, হ্যাঁ, আমেরিকান কান্ট্রি, মানে আফ্রিকান কান্ট্রি বলুন, অনেক বড় বড় পাহাড় আছে। আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলতে চাইছি ভক্তি রাজ্যে সব থেকে বড় পাহাড়ের নাম হচ্ছে বৃন্দাবনের গোবর্ধন পাহাড়। এবং এই গোবর্ধন পাহাড়ের কি মহিমা জানেন? যা অন্য কোনো পাহাড়ের সঙ্গে তুলনা করা যায় না। বলে কিরকম? বলছে এই পাহাড়, গোবর্ধন পাহাড় হচ্ছে সাক্ষাৎ গোবিন্দ। বলে কিরকম, কি করে হলো? ভালো করে শুনুন। আপনি যদি অন্য কোনো পাহাড়ে ওঠেন, বড় পাথরের চাই যেমন দেখতে পাবেন, তেমনি পথ চলতে গেলে কুচি পাথরও দেখতে পাবেন, মানে তারই ভাঙা অংশ। এবার আপনার যদি মন চায় যে ওই ভাঙা অংশটুকু, ওই ছোট্ট পাথরটা আমার ভালো লেগেছে দেখে আমি ঘরে নিয়ে যাব, আপনি আনতে পারেন, এনে শোকেসে রেখে দিতে পারেন। 10 জন জিজ্ঞাসা করলে আপনি হয়তো বলবেন, আমি শুশুনিয়া পাহাড়ে গিয়েছিলাম, তখন এই পাথরটা সংগ্রহ করেছি। কিন্তু মনে রাখবেন, গোবর্ধন পাহাড়ে উঠে কেউ যদি কুচি পাথর তুলতে যায়, তোলেনি, তুলতে যাচ্ছে, তখনই ব্রজবাসীদের চোখে পড়লে জিজ্ঞাসা করে, হ্যাঁ মা, এই পাথরটা তুলছেন কেন? বলে ঘরে নিয়ে যাব। না মা, এ শুধু ঘরে নিয়ে যাবার জন্য পাথর নয় মা। এই পাথর যদি ঘরে নিয়ে যান, তাহলে নিত্য আপনাকে সেবা দিতে হবে। বলে কেন? বলছে এই পাথর আর গিরিধারী গোবিন্দজি কোনো ভেদ নাই, ওই কুচি পাথরটাই হচ্ছে গোবিন্দ। আপনার ঘরের গোবিন্দ বিগ্রহকে যেমন নিত্য সেবা দেন, এই পাথরটা নিয়ে গেলে ওই একই আসনে রেখে নিত্য সেবা দিতে হবে। এই হচ্ছে পাহাড়ের মহিমা। যার জন্য অনেকে অনুভবে, ভক্তির অনুভব তো অনেক সবার সমান নয়, যাদের অনুভবের গভীরতা আছে, অনেক বৈষ্ণব আছে গোবর্ধন পাহাড়ে চড়ে না, পাহাড়ে উঠে গোপাল দর্শন করে না, নিচে থাকে, নিচে থেকে গোবর্ধন পাহাড়কে প্রণাম করে বলে, গুরিরাজ, আমার অন্তরের ভক্তি গ্রহণ করো। সেই গোবর্ধন পাহাড়ে গোপাল প্রকট হয়েছেন, সেই বর্ণনা করেছেন কে? ভগবান চৈতন্যদেব। শুনুন ভগবান চৈতন্যদেবের শ্রীমুখের কথা, মন দিয়ে শুনুন, ভক্তি জানবে। পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। পূর্বে শ্রীমান গোবিন্দপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা পুরী যথা গোবর্ধন। খুব সহজ কথা, খুব সহজ অর্থ। পূর্বে, পূর্বে মানে অনেক বছর পূর্বের কথা। মাধবেন্দ্রপুরীকে, মাধবেন্দ্রপুরী হলেন চৈতন্যদেবের যে দীক্ষাগুরু, তার আবার দীক্ষাগুরু হলো মাধবেন্দ্রপুরী। চৈতন্যদেবের দীক্ষাগুরুর কি নাম?
অনেকে ভুল করে বলে দেয় চৈতন্যদেবের দীক্ষা গুরু কেশব ভারতী। না, গুরু কেশব ভারতী হলো সন্ন্যাস গুরু। আর চৈতন্যদেব যার কাছ থেকে কৃষ্ণ বীজ পেয়েছিল কানে, হ্যাঁ আস্তে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ বীজ পেয়েছে, তিনি হলেন শ্রীপাদ ঈশ্বরপুরী। এই শ্রীপাদ ঈশ্বরপুরীর বাড়ি এখনো আছে। কোথায় জানেন? উত্তর 24 পরগনা জেলা, জায়গার নাম হচ্ছে হালি শহর। যে হালি শহরে দুটো জিনিস আপনি দর্শন করতে পারবেন। একটা কথা বলে দিই, আর অন্যভাবে নেবেন না। আমরা বাঙালি ভক্তরা এই নিজের জায়গায় কি আছে না আছে দেখার না আগ্রহটা কম, সবসময় বাইরে যাওয়ার চেষ্টা। যান, গিয়ে দেখে আসুন, দুটো দর্শন করে আসুন। এক হচ্ছে চৈতন্যদেবের দীক্ষাগুরুর বাড়ি, যার নাম চৈতন্য ডোবা, হালি শহর। যেই চৈতন্য ডোবা দেখা হয়ে গেল, চৈতন্য ডোবা থেকে একটু হেঁটে, কিছু না হেঁটে বাঁক খেয়ে অন্তত 500 পা আপনি হেঁটে যান। 500 পা হেঁটে যাওয়ার পর সাধক রামপ্রসাদে সেবিত বিগ্রহ কালী এখনো নিত্য সেবা পায় গঙ্গার তীরে। যে ঘাটে রামপ্রসাদ স্নান করতো ওই ঘাটটাও দর্শন করে আসুন। এই দুটো জিনিস দেখার কথা বলে দিলাম। যদি কখনো অর্থবল লোকবল হয়, গিয়ে দর্শন করে আসুন। এক হচ্ছে চৈতন্যদেবের দীক্ষাগুরুর বাড়ি, এখনো দাঁড়িয়ে আছে, গঙ্গা গর্ভে তলিয়ে যায়নি, কিন্তু গঙ্গার ধারি বাড়ি, গঙ্গার ভাঙনে তলিয়ে যায়নি, এখনো দাঁড়িয়ে আছে। সেই শ্রীপাদ ঈশ্বরপুরীকে যিনি দীক্ষা দিয়েছিলেন কৃষ্ণমন্ত্রে, তার নাম হলো মাধবেন্দ্রপুরী। তাহলে সম্পর্কে কি হলো? চৈতন্যদেবের পরম গুরুদেব, যাকে চলতি কথায় বলে দাদুগুরু। দাদুগুরুর জীবনী চৈতন্যদেব বলছেন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। ভ্রমিতে ভ্রমিতে গেলা গোসাই যথা গোবর্ধন। এখন গোবর্ধনে এলো, গোবর্ধনে এলো, এসে কি বসে আছে? না, মনে রাখবেন সাধু সন্ত বৈষ্ণব ভক্ত এরা দেখে মনে হয় যেন বসে আছে, কিন্তু মনে রাখবেন আমরা জানি ঠোঁট ফাঁক করলেই বোধহয় নাম করা হয়। কারণ ঠোঁট ফাঁক করলে বোঝা যায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। জানবেন অনেক সময় ঠোঁট বন্ধ করে জীব না নাড়িও কৃষ্ণ স্মরণ। মাধবেন্দ্রপুরী বসে বসে তাই করছে, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারে। উলধ্বনি জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারে। জয় যশোদানন্দন জয় যশোদানন্দন গোবর্ধন গিরিধারী। গোবর্ধন গিরিধারে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারে। জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মদন বংশীধারী। জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী। জয় কালীয় দমন জয় কালীয় দমন গোপীজন হৃদি বিহারী। অভিজন রীতি বিহারে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি মোরে করুণা করো, তুমি মোরে কৃপা
তুমি মোরে করুণা কৃষ্ণের কাছে কৃপা ভিক্ষা করছে।